আহা, আজকে জালটা বেশ ভালোই পড়েছে। এই শোল মাছগুলো যা ওজন! দুলাল কাকা আবার খুব শখ করে শোল মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ায়। তার হোটেলে এই মাছের চাহিদা তুঙ্গে। আমি আর দেরি করব না। বেলা বাড়ছে, রোদ চড়া হওয়ার আগেই দুলাল কাকার হোটেলে মাছগুলো পৌঁছে দিতে হবে। কাকা তো আবার টাটকা মাছ ছাড়া বা কিনতেই চায় না। এই তো 4টে বড় বড় শোল হয়েছে। আজকের রোজগারটা মন্দ হবে না। মানুষ বলে মাছ চাষ করে কি আর পেট চলে? আমি তো দেখছি বেশ ভালোই চলে। শোল মাছের বাজারে যা দাম, তাতেই এই ব্যবসা করে বেশ ভালোই দিন কাটছে। আর দুলাল কাকার হোটেলটা তো ভরসা। বাজারের হাটে নিয়ে গিয়ে ঘাম ঝরানোর চেয়ে কাকার কাছে বিক্রি করা অনেক ভালো। কাকাও খুশি হয়, আমিও সব সময় এমনি সময় মতো টাকা পেয়ে যাই। কাকা, দুলাল কাকা, আরে আছো নাকি? এই দেখো আজকে কি এনেছি। একবার পুকুর থেকে তাজা তুলে নিয়ে এলাম। আয় মদন আয়, তোর মাছের তো আমি অপেক্ষায় থাকি। কই দেখি তো কি এনেছিস আজকে। দেখে নাও কাকা, একেবারে টাটকা শোল মাছ। এই সাইজের মাছ এখন খুব একটা সচরাচর পাওয়া যায় না। তুমি তো জানো আমার পুকুরের মাছে কোনো সার বা ওষুধ নেই। বাহ, দারুণ মাছ! এ মাছের ঝোল রান্না করলে মানুষ আঙুল চাটবে। তোদের মতো চাষি আছে বলেই তো আমার হোটেলের নাম হয়েছে। কি কি রে, হ্যাঁ, দাম কত চাস? তুমি যা ভালো বোঝো দাও কাকা। তুমি তো জানো আমার সংসারের কথা। রাগিনী আবার বাপের বাড়ির জন্য কিছু পাঠাতে চায়, আর আমিও ভাবছি ওর জন্য কিছু একটা করব। তুমি ন্যায্য দাম দিলেই হবে। তোর কোনো চিন্তা নেই, আমি বরাবরই তোকে ভালো দামই দিই। আজকেও তার ব্যতিক্রম হবে না। আয় ভেতরে আয়, আগে চা খা, তারপর আমি মাছ মেপে টাকাটা দিয়ে দিচ্ছি। বেশ কাকা, তোমার হাতের চাও তো অমৃত। আজকে মাছগুলো বিক্রি করে রাগিনীকে কিছু একটা ভালো উপহার দেবো ভেবেছি। ও খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, যত উপহার দিবি ততই তো খুশি থাকবে। বউয়ের মতো এমন ভালো মেয়ে হয় না মদন। তুই আমাকে ভাগ্য করে এমন মেয়ে পেয়েছিস, মানে অনেক ভাগ্য করে পেয়েছিস। আয় আয় আয়, ভেতরে আয়, চা খেয়ে যা। ওগো শুনছো? আজকে খুব একটা খাটাখাটনি হয়নি, তাই মনটা বেশি ফুরফুরে লাগছে। আর দুলাল কাকার কাছে সব মাছ একদম দিয়ে এলাম, তাও আবার বেশ ভালো দামে। তুমি ফিরলে? মাছগুলো বিক্রি হলো? আমি তো ভাবছিলাম এত বড় সাইজের মাছ হাটে নিয়ে গেলে হয়তো বেশি টাকা হতো, কিন্তু কাকার কাছে দিয়ে আসাটাই ভালো হয়েছে, অন্তত ঝামেলা কম। ঠিকই বলেছ। হাটের ভিড় আর দর কষাকষিতে মাথা ধরে যায়। তার চেয়ে কাকা আমার পরিচিত, ভালো দাম দেয়, নিশ্চিন্ত থাকা যায়। দেখো তো আজকে রোজগারটা কেমন, বেশ ভালোই তো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বেশ ভালোই তো টাকা হয়েছে। এই টাকা দিয়ে তো আমাদের অনেক মাসের বাজার খরচ হয়ে যাবে। তুমি বরং এই টাকাগুলো তুলে রাখো কোনো একটা কৌটোয়। আলমারির ড্রয়ারে রাখলে চট করে সব খরচ হয়ে যায়। শোনো, আমি ভাবছিলাম এই টাকা দিয়ে তোমাকে একটা গয়না করাবো। অনেকদিন তোমার গলায় বা হাতে কিছু দেখি না। সবাইকার বৌদির তো বউয়েদের তো কত কি থাকে। তুমি কি আর সাজবে না? আমার ইচ্ছে করছে তোমাকে একটা নতুন আংটি বা ছোট কোনো উপহার দিই। গয়না? এই সময়? তুমি কি ভুলে গেছো সামনে বর্ষা আসছে? পুকুরের পাড় বাঁধা দরকার, মাছের চারা ছাড়তে হবে। আর তাছাড়া সংসারের অভাব অনটন কি আর বলে কয়ে আসে? এই টাকাটা ভবিষ্যতের কোনো কঠিন সময়ের জন্য রেখে দাও। আমার সাজুগুজুর চেয়ে আমাদের গুছিয়ে থাকাটা অনেক বেশি জরুরি। তুমি সব সময় ভবিষ্যতের কথা ভাবো। আমি চাই তুমি একটু আনন্দে থাকো। জীবনটা তো খুব ছোট। কাজের চাপে নিজেদের কথা ভুলে গেলে কি চলে? জীবন ছোট বলেই তো সাবধান হওয়া উচিত। আমাদের হাতে যদি বিপদের দিনে কিছু জমানো টাকা না থাকে, তবে কি গয়না বেচে আমরা পেট চালাতে পারবো? তুমি মাছ চাষ করছো, সেটা বড় করো। পুকুরটা সংস্কার করো, সেটাই আমার গয়না। ঠিক আছে ঠিক আছে, তোমার জেদের কাছে আমি সব সময় হেরে যাই। টাকাটা তাহলে জমাচ্ছি, কিন্তু কোনোদিন যদি হাতে একটু বেশি টাকা আসে, তখন কিন্তু আর কোনো অজুহাত চলবে না, হ্যাঁ? তখন দেখা যাবে। এখন চলো তো, খাবারটা বেড়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। কাকা, কাকা, এক প্লেট গরম ভাত দাও। আর ওই শোল মাছের ঝোলটা দাও তো, আজকে জোর খিদে পাচ্ছে। তোমার হাতে রান্না না খেলে ঠিক পেট ভরে না। কি যে অদ্ভুত রান্না করো না তুমি! লোকে বলে তোমার হাতে নাকি জাদু আছে।
একদম ঠিক বলেছ রমেশ। কাকা, আমার কিন্তু একদম ঝাল বেশি চাই। এই কয়েকদিন শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। তোমার রান্নার গন্ধ পেলেই যেন অর্ধেক সুস্থ হয়ে যায়। আজকে আর সেই সুযোগ নেই রে তোদের। যা তোরা খেতে চেয়েছিস তা আমার হাতে আর বেশি দিন জুটবে না। আসলে আজকে এই হোটেলের শেষ দিন, কালকে থেকে আর চুলা জ্বলবে না। কি বললে কাকা? শেষ দিন মানে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? গ্রামে তো আর একটাও ভালো হোটেল নেই, আর আমাদের এই দুপুরের ভরসা তো তোমার এই হোটেলের ওপরই। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? রমেশ ঠিকই বলছে কাকা। তুমি হঠাৎ হোটেল বন্ধ করছো কেন? সবকিছুতে বেশ ভালোই চলছিল। ব্যবসা মন্দা নাকি অন্য কোনো সমস্যা হচ্ছে তোমার? আমাদের তো না জানিয়ে হঠাৎ এভাবে বন্ধ করে দেওয়াটা ঠিক হচ্ছে না তোমার। তোদের অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু দেখ, বয়স তো হলো 60, শরীরে এখন আর আগের মতো কুলিয়ে উঠতে পারছি না। সারা দিন চুলার সামনে দাঁড়িয়ে থাকাটা এখন আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমার একমাত্র ছেলে বিদেশ থেকে খবর পাঠিয়েছে আমাকে ওখানে নিয়ে যাবে। বিদেশে যাবে? কিন্তু আমাদের এই গ্রামটা, এখানকার মানুষগুলো, তোমার এই হোটেলের সাথে তো আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কাকা, একটু ভালো করে ভেবে দেখো, আমরা তোমার এই হোটেলের নিয়মিত খদ্দের। আমাদের জন্য অন্তত এটা খোলা রাখা যায় না? একদম তাই। আমরা তো শুধু খাবার খেতেই আসি না, এখানকার আড্ডাও যে আমাদের জীবনের একটা অংশ। কাকা, তুমি না থাকলে এই রাস্তার ধারের আড্ডাগুলো সব শেষ হয়ে যাবে। তুমি অন্য কাউকে দিয়ে হোটেলটা চালাতে পারো না? আমি অনেক ভেবেছি, কিন্তু একে তো আমার শরীর সায় দিচ্ছে না, তার উপর ছেলে বারবার চাপ দিচ্ছে ওখানে চলে যাওয়ার জন্য। ওখানে গিয়ে আর হোটেল চালানো সম্ভব নয়, তাই ভাবলাম শেষ বয়সটা না হয় ছেলের কাছেই শান্তিতে কাটাই। তোদের অনেক ভালোবাসা পেয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। তোমার কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল কাকা, কিন্তু তোমার শরীরের কথাটাও তো ভাবতে হবে। আর বিদেশ যাচ্ছ এটা শুনে খুব খুশি হলাম। নতুন জায়গা দেখতে পাবে, নতুন মানুষজন। তাহলে আজই শেষবার তোমার হাতে রান্না খাচ্ছি কাকা। হ্যাঁ মা, আজকে তোদের পেট ভরে খাওয়াবো, কোনো পয়সা লাগবে না। এটাই আমার তরফ থেকে তোদের জন্য শেষ উপহার। আরে দুলাল কাকা, তুমি এই বিকেলে কোনো খবর আছে নাকি? এই বসো বসো। এই রাগিনী কাকা এসেছে, একটু জল নিয়ে আয়। না রে মদন, জল খাওয়ার সময় আর নেই। আমি তো বাড়ি ফেরবার পথেই এখানে থামলাম। তোদের একটা জরুরি খবর দেওয়ার ছিল, তাই না এসে পারলাম না। আসলে আমি যে হোটেল বন্ধ করে দিচ্ছি, তবে ব্যবসার অসুবিধের জন্য নয়, পাকাপাকি ভাবেই আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন মানে? আপনি না বলেছিলেন আপনি ছেলের কাছে বিদেশে যাচ্ছেন নাকি? এত তাড়াতাড়ি সবকিছু গুটিয়ে নিচ্ছেন কেন কাকা? বয়স তো কম হলো না রে মা। আর সত্যি বলতে, আমার ছেলে কালকেই ফোন করে বলেছে সব ব্যবস্থা হয়ে গেছে, আগামী সপ্তাহের মধ্যেই আমাকে রওনা দিতে হবে। হোটেলের কাগজপত্র সব আজই উকিলকে দিয়েছি। আজই হোটেলের ঝাঁপ শেষবারের মতো নামিয়ে দিয়ে এলাম। এক সপ্তাহের মধ্যে? এত দ্রুত? কাকা, তোমার হোটেলের উপর আমাদের সংসারটা নির্ভর করত। তুমি চলে গেলে আমার এই মাছগুলোর কি হবে? আমি তো আর কোথাও এত বড় খদ্দের খুঁজে পাবো না। কালকে সকাল থেকেই তো আমার পুকুরের মাছগুলো সব বড় হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমি এখন কি করব? আমি জানি মদন, আমার এই সিদ্ধান্তে তোদের একটু অসুবিধে হবে, কিন্তু আমার ছেলের জেদ আর শরীরের অবস্থা দুয়ে মিলে আমাকে হার মানতে হলো। তোদের কথা ভেবেই তো আজকে এলাম। তুই অন্য কোনো ব্যবস্থা কর, আমার আর কোনো উপায় নেই। তুই তো ভালো মাছ চাষ করিস, এই গ্রামে না হোক পাশের গ্রামে হয়তো কোনো হোটেল বা পাইকার খুঁজে পাবি। কাকা ঠিকই বলছেন মদন, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের নতুন করে ভাবতে হবে। কাকা, আপনি কি আর কোনোভাবেই হোটেলটা চালিয়ে যেতে পারেন না? আমরা আপনাকে সাহায্য করতাম না হয়। না রে মা, সে আর সম্ভব নয়। সব টিকিট হয়ে গেছে, ভিসা তৈরি হয়ে গেছে, আমার জীবনটা তো এখানেই কাটিয়ে দিলাম। এখন শেষের কয়েকটা দিন ছেলের কাছেই থাকতে চাই। তুই চিন্তা করিস না মা, মদনের হাতে জাদু আছে, সে ঠিকই পথ খুঁজে নেবে। আমি আজকে উঠি, অনেক কাজ বাকি।
দুলাল কাকা বিকেলে যখন খবরটা দিয়ে গেল তখন থেকে তুমি কেমন যেন চুপচাপ হয়ে আছো। জানি কাকার হোটেলের ওপর আমাদের রোজগার অনেকটাই নির্ভর করতো, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না গো। ভেঙে পড়বার কিছু নেই রাগিনী, তবে দুশ্চিন্তা হচ্ছে। কাকা গত বছর ধরে আমাদের সব মাছ কিনে নিতেন, এখন তিনি চলে গেলে এত মাছ আমি কোথায় বিক্রি করব। তাছাড়া কাকা যেভাবে আমাদের আগলে রাখতেন, বাজারে অন্য কাউকে সেভাবে পাবো কিনা তাই ভাবছি। আমার পুকুরের এই শোল মাছগুলোর যা ওজন, সাধারণ ক্রেতা কি সেই দাম দিয়ে কিনতে চাইবে? দেখো, সমস্যা যখন এসেছে সমাধানও নিশ্চয়ই কোনো না কোনোভাবে বের হবে। হাটে গিয়ে মাছ বেচা তোমার জন্য নতুন কিছু নয়। হয়তো দুলাল কাকার মতো পাইকারি দরে সবটা একেবারে বেচতে পারবে না, কিন্তু নিজের খুচরো খদ্দের তো তৈরি হবেই। তুমি নিজে একবার হাটে গিয়ে চেষ্টা করি দেখো না কেন। হাটের কথা বলছো? ওখানে কত প্রতিযোগিতা! আমার চেয়েও বড় বড় ব্যাপারীরা আসে, তারা কি আমার মতো সাধারণ চাষিকে পাত্তা দেবে? তাছাড়া মাছ চাষ করা এক জিনিস, আর লোকের সামনে দাঁড়িয়ে দরদাম করা, মানে দরদাম করে মাছ বেচা সম্পূর্ণ অন্য রকম দক্ষতা। আমার তো মনে হয় আমার পুকুরের শোল মাছগুলোর যা চাহিদা, হাটে বসলে হয়তো ক্রেতা পাবো, কিন্তু সেটা কি কাকার হোটেলের সমান লাভজনক হবে? সব সময় যদি লাভ ক্ষতির অঙ্ক কষে বসে থাকো, তবে নতুন পথ খুলবে কেমন করে বলো তো? কাকার হোটেলের উপর নির্ভরশীলতা আমাদের অলস করে দিয়েছিল। এখন থেকে তোমাকে একটু সক্রিয় হতে হবে। প্রতিদিন ভোরে মাছ ধরে তুমি হাটে নিয়ে যাও, আমি সাথে করে মাছ পরিষ্কার করে দেব, যাতে ক্রেতাদের সুবিধা হয়। তুমি যদি ধৈর্য ধরে কয়েকদিন হাটে বসো, দেখবে ধীরে ধীরে মানুষ তোমার মাছের গুণগান চিনতে শুরু করেছে। তোমার সাহসটা আমার বড় জোর, কিন্তু শোনো, শুধু মাছ বেচে আর কদিন চলবে? মাছের দাম তো ওঠানামা করে। আমি ভাবছি যদি মাছের চাষটা একটু বাড়িয়ে দিয়ে অন্য গ্রামেও যোগাযোগ করি। সেটা অবশ্যই ভালো বুদ্ধি, কিন্তু আপাতত এই গ্রামেই আমাদের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। তুমি কাল থেকে হাটে বসার প্রস্তুতি নাও। আমরা দুজনে মিলে চেষ্টা করলে কি আর কপাল ফিরবে না গো? আজ হয়তো ধাক্কা খেয়েছি, কিন্তু এই ধাক্কা সামলেই আমাদের এগোতে হবে সামনে। ঠিক বলেছ, তুমি পাশে থাকলে আমার ভয় একটু কম লাগে। চলো বাড়ি চলো, অনেক রাত হলো। কালকে ভোর থেকেই নতুন লড়াই শুরু করতে হবে। আমি নিজেই হাটে গিয়ে খদ্দেরদের সামলাবো। আজকে প্রথমবার হাটে বসলাম। কাকা হোটেল তুলে দেওয়ার পর সত্যি সব যেন কেমন বদলে গেল। এত মানুষের ভিড়, অথচ কেউ আমার মাছের দিকে ফিরেও তাকাচ্ছে না। বড় বড় ব্যাপারীদের মাছের দিকেই সবার নজর। হ্যাঁ, আমি কি পারলাম? নাকি এটাই আমার ভুল সিদ্ধান্ত ছিল? মানুষ কি আর মাছ কিনবে? ওমা, মদন ভাই যে তুমি আজ হাটে! এটা তো দারুণ খবর। দুলাল কাকার হোটেল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তো মাথায় হাত পড়েছে আমাদের মতো একা মানুষদের। হোটেল ছিল বলে নিশ্চিন্তে দুপুরের খাবারটা হয়ে যেত, এখন তো নিজের হাতে রান্না করতে হচ্ছে। বিশ্বাস করো, রান্নার যা হাল, তাও কি আর করব, পেটের দায়। ললিতা দিদি, তোমরা আসছো বলে ভালো লাগছে। কাকা তো সব গুটিয়ে বিদেশে চলে যাচ্ছেন, তাই বাধ্য হয়ে এখানে বসলাম। দেখোই তো মাছগুলো কেমন টাটকা, সব আজকেই পুকুর থেকে তোলা। বাহ, মাছগুলো তো চমৎকার, একদম ঝকঝকে। মদন ভাই, এই মাছের ঝোল তো কাকা হোটেলের স্পেশাল আইটেম ছিল। তুমি কি কাকাকে যেই দামে দিতে সেই দামে আমায় দেবে? আসলে না, আমি এইসব মাছের দাম টাম বুঝি না। তোমাকে চেনা দেখে এদিকেই এলাম। ললিতা দিদি, তুমি একদম নিশ্চিন্ত থাকো। কাকা যে দামে নিতেন তার চেয়েও কম দামই দেব। আমার মাছের তো আর অভাব নেই, তুমি বরং নিয়ে যাও। আজকে আমার প্রথম খদ্দের হিসেবে তোমাকে ভালোই মাছ দিচ্ছি। সত্যিই খুব ভালো মাছ। তোমার পুকুরের মাছের স্বাদই আলাদা। আচ্ছা মদন ভাই, তুমি কি প্রতিদিন এখানে বসবে? কাল থেকে তো রান্নাঘরে নিজেকেই সব সামলাতে হবে। যদি প্রতিদিন এমন টাটকা মাছ পাই, তবে আমি তো এখান থেকেই মাছ নেব। অবশ্যই ললিতা দিদি, আমি তো রোজই এখন হাটে বসবো। আশা করি তোমাদের মতো খদ্দেরদের সাহায্য পেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। যদিও আজকের দিনটা বড্ড বেশি ঝক্কির মনে হচ্ছে, তবুও মানুষ মাছ কিনছে দেখে ভালো লাগছে। আচ্ছা, তুমি আমাকে এই মাছটা দিয়ে দাও। আর কত টাকা হচ্ছে আমায় বলো। এটা এমনিতেও 120 টাকা হয়, তোমার থেকে না হয় 100 টাকা নিলাম। এই নাও, তাহলে আজকে আসি। তুমি তোমার ব্যবসা ভালোভাবে চালাও। এই যে ফিরেছো, সারাদিনের খাটনি কেমন হলো?
হাটে তো আর বেশি দিন বসা হয়নি। খুব কি কষ্ট হলো আজকে? কষ্ট তো হয়েছেই, তবে খারাপ লাগছে না। প্রথম দিন হিসেবে যা ভেবেছিলাম তার চেয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। হাটের কোলাহল, মানুষের দরদাম, ব্যাপারীদের হাঁকডাক সবই যেন নতুন করে দেখলাম। তবে স্বীকার করতেই হয়, ইনকামটা আগের তুলনায় একটু কম হয়েছে। প্রথম দিনই তো সব আশা করা যায় না। নতুন জায়গায় নিজের জায়গা করে নিতে একটু তো সময় লাগবেই। তাছাড়া দুলাল কাকার পাইকারি দরের সাথে হাটের খুচরো বিক্রির তুলনা করলে তো চলবে না। আসল কথা হলো মানুষ তোমার মাছের গুণগান বুঝতে পারছে কিনা। সেটা বুঝতে পারছি। ললিতার মতো অনেকেই আমার মাছ দেখে অবাক হয়েছে। কেউ কেউ বলছে, মদন ভাই তোমার মাছগুলো তো বেশ টাটকা। এই প্রশংসাগুলি এখন আমার পুঁজি। তবে সত্যি বলতে মাছগুলো কিভাবে সাজিয়ে রাখতে হয়, কোন দামে ঠিক করলে খদ্দেররা চট করে কিনে নেবে, এই কৌশলগুলো এখনো বুঝে উঠতে পারছি না। সারাক্ষণ এক মনে বসে থাকবার চেয়েও যে মাছের মার্কেটিংয়ের এত ঝক্কি আছে তা আজকে হাড়ে হাড়ে টের পেলাম। মার্কেটিং এর কথা পরে ভাবা যাবে। তুমি মাছ দিতে জানো, এটাই বড় কথা। আর হাটের ব্যাপারীদের মতো তোমারও ধীরে ধীরে হাত পাকবে। মাছের সাজানো আর ক্রেতাদের সাথে মিষ্টি করে কথা বলা, এই দুটোই তো বিক্রির আসল চাবিকাঠি। তুমি তো বড্ড সোজাসাপটা মানুষ। সব মানুষই তো তোমার মনের মতো হয় না। একদম ঠিক বলেছ। কেউ কেউ এমনভাবে দামাদামি করে যে নিজেরই অস্বস্তি লাগে। আমি তো আর লবাব পেশাদার ব্যবসায়ী নই, তবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। ললিতা দিদি তো আজকে বলেই গেল, প্রতিদিন যদি এমন টাটকা মাছ পাই তবে সে এখান থেকেই নেবে। এটাই আমার বড় প্রাপ্তি। এই তো পথ খুলে যাচ্ছে। ললিতার মতো আরও 5টা গৃহস্থ যদি তোমার খদ্দের হয়, তাহলে হাটের ব্যাপারীরাও একদিন তোমার দিকেই তাকাবে। আজকের অল্প রোজগার নিয়ে ভেবো না গো, কাল থেকে বরং আরও কিছুটা উৎসাহ নিয়ে বেরিও। হ্যাঁ, কালকে থেকে আরো বেশি যত্ন নিয়ে মাছগুলো নিয়ে যাব। দেখবে কয়েকদিনের মধ্যে আমার মাছের আলাদা কদর তৈরি হয়েছে। চলো এবার একটু চা করা যাক। আজকে যেন শরীরটা একটু বেশি ক্লান্ত, কিন্তু মনটা আজকে অনেক বেশি নিশ্চিন্ত। আরে রমেশ, তুই এই দুপুরে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? আয় আয়, ভেতরে আয়। না মদনদা, তেমন কিছু নয়। আসলে কদিন ধরে খুব সমস্যায় পড়েছি। রান্নাটা ঠিকঠাক হয়ে উঠছে না। একা একা থাকি তো। দুলাল কাকার হোটেল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই খুব ভোগান্তি হচ্ছে। তা ঠিক, কাকার হাতে জাদুকরি রান্নার অভাব তো সবাই বুঝছে। যদি কিছু মনে না করেন, আসলে খুব খিদে পেয়েছে আর রান্নার ঝামেলাটাও আজকে আর ভালো লাগছে না। হ্যাঁ, মনে করবার কি আছে? তুই তো আমাদের নিজের ভাইয়ের মতো। বস, আমি জল দিচ্ছি। রাগিনী, ওকে এক থালা ভাত বেড়ে দে তো। দিদি, তোমার হাতের রান্না তো দারুণ। সত্যি বলছি, দুলাল কাকার হোটেলের স্বাদও যেন এর কাছে হার মানে। আরে না না, তুই বেশি বলছিস। সাধারণ শাকসবজি আর মাছের ঝোল মাত্র। না দিদি, একদম সত্যি বলছি। কাকা তো বিদেশ চলে গেল, হোটেলটা উঠে গেল। আমার মতো আরও কত মানুষ যে এখন বিপদে পড়েছে তার কোনো ঠিকানা নেই। মদনদা, তোমার তো মাছের অভাব নেই। আর দিদির হাতের রান্না তো দেখলাম অসাধারণ। তোমরা কেন একটা রেস্টুরেন্ট খুলছো না? হ্যাঁ, রেস্টুরেন্ট? আমরা পাগল নাকি? সামান্য মাছ চাষি মানুষ আমরা, রেস্টুরেন্ট চালানোর মতো পুঁজি বা বুদ্ধি কোথায় পাবো? বুদ্ধি কেন থাকবে না? তোমরা মাছ সাপ্লাই করছো, দিদির রান্নার হাত এত ভালো, সবকিছু তো হাতের কাছেই আছে। এই গ্রামে এখন একটা ভালো ভাতের হোটেলের খুব দরকার। তোমরা খুললে দেখবে গ্রামের মানুষ সবাই তোমাদের এখানে ভিড় করবে। আমি তো রোজই আসবো। ভাবনার বিষয় তো বটেই, কিন্তু সাহসটাই আসল। দেখা যাক, পরিস্থিতির উপর সব নির্ভর করছে। একদম ভেবো না, শুরুটা ছোট করেই করো। গ্রামের মানুষ তোমাদের চেনে, ভরসা করে আসবেই। দেখবে কত লাভবান হবে। কি বলছো রাগিনী? রমেশের কথাগুলো কি আসলেই সম্ভব? আমরা যদি হোটেল খুলি তাহলে কি ঠিকঠাক চলবে? আমার মনে হয় না এতে কোনো ক্ষতি আছে। দুলাল কাকার হোটেল বন্ধ হয়ে যাওয়ার পর গ্রামের মানুষগুলো সত্যিই তো বিপদে পড়েছে। আর রমেশও তো ভুল বলেনি। তোমার মাছ আর আমার রান্না যদি একসাথে মেলে, তবে গ্রামের মানুষ অবশ্যই পছন্দ করবে। কিন্তু পুঁজির কি হবে? একটা হোটেল খুলতে গেলে তো টাকা পয়সা লাগে।
দোকান ভাড়া আসবাবপত্র সব মিলিয়ে বড় খরচ। আমার একটা কথা শোনো, এতদিন ধরে যে গয়নার টাকাটা জমিয়েছি সেটা না হয় এই কাজেই লাগালাম। গয়না তো শখ, কিন্তু এই রেস্টুরেন্ট আমাদের স্বপ্ন হতে পারে। ওটাতেই বরং টাকাটা বিনিয়োগ করি, আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। তুই সত্যি অসাধারণ রাগিনী। আমি তো ভাবতেও পারিনি তুই গয়নার বদলে ব্যবসার জন্য টাকা বের করবি। তোর এই সাহসে আমাকে নতুন করে ভাবাচ্ছে। ভবিষ্যতের বিপদের জন্য টাকা জমিয়ে রাখার চেয়ে সেই টাকাকে কাজে লাগিয়ে সফল হওয়াটাই কি বেশি বুদ্ধিমানের কাজ নয়? আমরা শুরু তো করি, ছোট থেকেই না হয় শুরু করি। ঠিক বলেছিস, তাহলে আর দেরি নয়। আগামী কয়েকদিন সব জোগাড় করতে হবে। আমার পুকুরের মাছ আর তোর হাতের রান্না, এই দুই দিয়েই আমরা নতুন রেস্টুরেন্ট শুরু করব। ও শুনছো, ভিড়টা দেখেছো? কল্পনাও করতে পারিনি প্রথম দিনই মানুষ এভাবে আসবে। দুলাল কাকার হোটেলের পর গ্রামের মানুষ যেন একটা আশ্রয় খুঁজছিল, আমরা সেটা দিতে পেরেছি। আমি তো জানতাম খাবারের মান যদি ভালো হয় মানুষ তো আসবেই। মাছগুলো সব একদম টাটকা, আর তুমি তো জানো আমার রান্নায় কোনো কার্পণ্য নেই। আজ সকাল থেকেই তো রমেশ আর ললিতা সবার আগে এসে বসেছে। ললিতা, দেখেছিস, কাকার হোটেলের কথা ভুলেই গেলাম। কি অপূর্ব শোল মাছের ঝোল, আমি তো জীবনে এমন খাইনি। একদম সত্যি বলেছিস রমেশ। আর রাগিনী দিদির হাতের রান্নায় একটা ঘরোয়া ছোঁয়া আছে। আমার মনে হয় দুলা কাকা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আমাদের গ্রামের জন্য আশীর্বাদ হয়ে এলো, নইলে এমন একটা চমৎকার রেস্টুরেন্ট আমরা পেতাম না। কেমন লাগছে তোদের? রান্না ঠিকঠাক হয়েছে তো? কোনো কমতি নেই তো? দারুণ মদনদা, একদম জমে গেছে। তুমি আর দিদি মিলে যা শুরু করলে, দেখবে পুরো গ্রাম তো বটেই, পাশের গ্রামের লোকেরাও লাইন দেবে। ভাবতে পারছি না আজকে আমি কত সুখী। পুকুরের মাছ আর আমার স্ত্রীর হাতের রান্না আজকে আমাদের জীবনের নতুন অধ্যায় লিখলো। এটা শুধু আমাদের সাফল্য নয়, এটা পুরো গ্রামের ভালোবাসা। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্যই আমরা আজ সফল।